A very warm welcome students. কেমন আছো তোমরা বলো? পড়াশোনা ঠিক চলছে? আগে ভিডিওগুলো দেখছো তো? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আজকে পড়াশোনা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলি, খুব ইন্টারেস্টিং গল্প। তারপর আমরা আমাদের আজকে ক্লাসে আসছি। গল্পটা শোনো। অনেক দিন আগের কথা এটা, মোটামুটি 300 BC-তে সাইরাকিউস বলে একটা জায়গা ছিল। তো সেই সাইরাকিউসের রাজা হিরো একদিন একটা সোনার মুকুট বানাবে এবং সোনার মুকুট বানিয়ে সেখানে এক ব্যক্তিকে তিনি ডেকে পাঠাবেন। ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন, এই যে সোনার মুকুটটি দেখছো, এটাকে না ভেঙে বা না গলিয়ে তোমাকে বলতে হবে যে এই মুকুটের মধ্যে কোনো ভেজাল মানে কোনো খাল আছে কিনা। বেশ মুশকিল পড়া গেল, কিন্তু রাজার নির্দেশ অমান্য করার তো উপায় নেই। ব্যক্তি বেশ চিন্তায় পড়ে গেল, মাথাতে সবসময় ওই চিন্তাটা ঘুরপাক খেতে লাগলো, কিভাবে সে এই মুকুটটি সোনার মুকুটটি না ভেঙে না গলিয়ে কিভাবে এর মধ্যে খাদটা নির্ণয় করবে। সারাদিন রাত্রি চিন্তা করতে লাগলেন, খেতে খেতে চিন্তা, ঘুমোনোর সময় চিন্তা, বাথরুমে যেতে যেতে চিন্তা। তো এইরকমই একদিন তিনি বাথরুমে ঢুকেছেন স্নান করার জন্য। বাথটব কানায় কানায় জলভর্তি। বাথটবে যেমনি তিনি প্রবেশ করলেন, যেমনি ঢুকলেন বাথটবের মধ্যে, দেখলেন নিজেকে বেশ হালকা লাগছে এবং তার সাথে সাথে কিছুটা জল অপসারিত হয়ে গেল। তিনি মাথায় ভাবলেন, এই যে জলটা অপসারিত হলো সেটা তার দেহের সমান আয়তনের জল, অর্থাৎ তার দেহ দ্বারা দেহের আয়তনের সমান অপসারিত জল। তিনি একটা জিনিস ভাবলেন, তাহলে যদি একটা আমি ওই সোনার মুকুটটিকেও যদি কানায় কানায় ভর্তি কোনো একটা জলপূর্ণ পাত্রের মধ্যে যদি ডোবাই, তাহলে নিশ্চয়ই ওই সোনার মুকুটটির সমান আয়তন জল অপসারিত হবে। ব্যাস, সোনার মুকুটটিকে তিনি একটি কানায় কানায় ভর্তি জলপূর্ণ পাত্রে ডোবালেন এবং সেখান থেকেও অবভিয়াসলি কিছুটা জল অপসারিত হলো। কেন, ওই মুকুটটি যে আয়তন, সে আয়তনটা ওই যতটা আয়তন ততটা জল তো অপসারিত করবে, কারণ সে আয়তনটা দখল করছে। তার মানে কি ওখানকার জলটাকে উপচে ফেলে দেবে। তার মানে সোনার মুকুটের সমান আয়তন জল সে অপসারিত করবে। তাহলে এই অপসারিত জলের যদি আয়তনটা আমি বের করে নিতে পারি এবং ওর যদি ভরটা, সোনার মুকুটের ভরটাও যদি ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলে ভরকে যদি আয়তন দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো? ঘনত্ব, তাই না? এইবার এই ঘনত্ব আর যদি সোনার যদি পিওর গোল্ড হয়, তার যে ঘনত্ব, সেই ঘনত্ব দুটো যদি মিলে যায়, তার মানে বুঝবো সোনাটা একদম অরিজিনাল পিওর। আর যদি ওই ঘনত্ব দুটোর মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, তার মানে বুঝবো খাদ। এই বুদ্ধি যেমনি ওই ব্যক্তির মাথায় এলো, তিনি তো আনন্দে উৎসাহিত হয়ে গেলেন এবং শোনা যায় সেই অবস্থাতেই, ওই স্নান করা অবস্থাতেই সেখান থেকে দৌড়ে রাজার কাছে ইউরেকা ইউরেকা বলতে বলতে দৌড়ে চলে গেলেন। ইউরেকা মানে শব্দটির মানে হচ্ছে পেয়েছি, মানে হ্যাঁ পেয়েছি, সমাধান পেয়েছি, ইউরেকা ইউরেকা বলতে চলে গেলেন। রাজাও বেশ খুশ। তোমরা জানো ওই ব্যক্তি কে ছিলেন? ওই ব্যক্তি ছিলেন আর্কিমিডিস। এবং আর্কিমিডিস এখান থেকেই তিনি একটা নীতি দিলেন, তিনি একটা সূত্র দিলেন। তিনি কি বললেন? তিনি বললেন, যদি কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে, অর্থাৎ কোনো প্রবাহীতে যদি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটবে, মানে হালকা মনে হবে। এবং বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সাথে সমান। ব্যাস, আর্কিমিডিসের নীতি বিখ্যাত হয়ে গেল। এবং আজ তোমরা সেই আর্কিমিডিসের নীতি তোমাদেরকে আজ আমি পড়াবো। কি বলছে আরেকবার ডেফিনিশন বললি, কোন বস্তুকে স্থির তরলে বা গ্যাসে সম্পূর্ণরূপে বা আংশিক রূপে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তাহলে এই আর্কিমিডিসের যে নীতি, সেই আর্কিমিডিসের নীতি কি
সমস্ত জায়গায় প্রযোজ্য হবে? কোশ্চেন আসে অনেক সময় যে আর্কিমিডিসের নীতি কি সমস্ত জায়গায় প্রযোজ্য? দেখো এখানে আমি একটা জিনিস বোঝো, এখানে যে আর্কিমিডিসের নীতিটা সেটা কিন্তু বস্তুর ওজন সম্পর্কিত। তাহলে যেখানে বস্তুর কোনো ওজন থাকবে না সেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। তাহলে কোথায় প্রযোজ্য হবে না? বস্তুর কোথায় ওজন থাকে না? কোশ্চেন কি আসে? কোশ্চেন বলি যে আর্কিমিডিসের নীতি সব ক্ষেত্রে প্রযোজ্য। কোশ্চেন এইভাবে আসে, আর্কিমিডিসের নীতি সব ক্ষেত্রে প্রযোজ্য? সব ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি সব ক্ষেত্রে প্রযোজ্য? এইভাবে কোশ্চেন আছে। তাহলে কি বললাম যে এই যে আর্কিমিডিসের নীতিটি সেটা হচ্ছে বস্তুর ওজন সম্পর্কিত। তাহলে যদি বস্তুর কোনো জায়গায় ওজন না থাকে তাহলে সেক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। এবার তোমরা বলো বস্তুর ওজন কোথায় থাকে না? এক, যদি বস্তু অবাধে পতনশীল হয় তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, পতনশীল বস্তুর ক্ষেত্রে। আর কোথায় ওজন থাকে না? যদি কৃত্রিম উপগ্রহে, আর কোথায়? শূন্যস্থানে। এই সমস্তগুলোর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। এখানে আমরা দেখো আর্কিমিডিসের নীতি যখন বলেছিলাম তার সাথে আরেকটা জিনিসও বলেছিলাম, কোন বস্তুকে স্থির তরলে, তরল বা গ্যাসটা কিরকম হতে হবে? স্থির হতে হবে। তাহলে আমরা বলতে পারি স্থির তরল, আচ্ছা তরল আর গ্যাস কি তরল এবং গ্যাসকে কি এক কথায় কি বলে? প্রবাহীতে। তার মানে আমি এখানে লিখতে পারি যে স্থির প্রবাহীতে হতে হবে। তাহলে যদি গতিশীল প্রবাহী হয় তাহলে সেই ক্ষেত্রেও প্রযোজ্য হবে না গতিশীল প্রবাহীতে। ক্লিয়ার? এই যে আমাকে এই লিখলাম এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বোঝা গেল আমি কি বললাম? প্রযোজ্য নয়। ক্লিয়ার? ঠিক। তাহলে আমাকে কি বলে আর্কিমিডিসের নীতি কাকে বলে এবং আর্কিমিডিসের নীতি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা? তাহলে আমরা বলবো এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটু বুঝে বুঝে পড়ে নেবে। এইবার আরেকটা জিনিস বলি যে এখানে বস্তুটাকে কোথায় ডোবানো হচ্ছে? একটা প্রবাহীতে। প্রবাহীতে মানে তরল বা গ্যাসে, তাই না? কিন্তু যে বস্তুটাকে ডোবানো হচ্ছে সেই বস্তুটাকেও, যে কোনো বস্তুকে ডোবালে হবে না কিন্তু, যদি মনে করো বস্তুটাকে ডোবানোর পর সেটা যদি ওই তরলে দ্রবীভূত হয়ে যায় তাহলে সেটা সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। তার মানে আমরা বলতে পারি বস্তুটি কেমন হতে হবে? অদ্রবণীয় হতে হবে। মানে দ্রবীভূত হওয়া চলবে না, অদ্রবণীয় হতে হবে। ক্লিয়ার? আর কি? দুই, যেমন বস্তুটি যেমন রাসায়নিক বিক্রিয়া না করে, এগুলো শর্ত কিন্তু আর্কিমিডিসের নীতি, রাসায়নিক বিক্রিয়া না করে, এইগুলো কিন্তু আর্কিমিডিসের নীতির শর্ত। যদি বস্তুটি অদ্রবণীয় হয় এবং বস্তুটি যেমন ওই যে তরলে ডোবানো হচ্ছে সেখানে যেন সেটি রাসায়নিক বিক্রিয়া না করে, তাহলে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে এখানে বোঝা গেল। আচ্ছা, এখানে দেখো আমি তোমাকে যে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম সেই দুটো উদাহরণই আমি তরলের ক্ষেত্রে বোঝালাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি তো বলেছিলাম স্থির তরল বা গ্যাসে, তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে কি আর্কিমিডিসের নীতি বোঝা যায়? গ্যাসের ক্ষেত্রে হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে আর্কিমিডিসের নীতিটা অবশ্যই থাকবে। যেমন একটু বলি, যেমন কোনো একটা বেলুনের যেমন ঊর্ধ্বগতি, সেখানেও আর্কিমিডিসের নীতি রয়েছে। একটা বেলুন যখন ওঠে, যখন তুমি বেলুনকে একটা ফু দিয়ে ফোলালে, ফুলিয়ে পরে মুখটা বন্ধ করে দেবে, সুতো দিয়ে হোক বা ওখানে গিট দিয়ে বন্ধ করে দেবে, কি হবে? বেলুনটা একটু দেখবে উপরে উঠে যায়, আমাদের সাধারণ বেলুন। আর সেই বেলুনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস দিয়ে সেই বেলুনগুলোকে যদি ফিল আপ করি, ফু দিয়ে ফোলাই, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে যদি বেলুনটাকে ফোলানো হয় এবং তারপর তার মুখটা বেঁধে ছেড়ে দেওয়া হয়, তাহলে বেলুনটা দেখবে আস্তে আস্তে অনেক উপরে উঠে চলে যায়। কেন না? বেলুনটার ক্ষেত্রে কি হয় একটু বলি, যে বেলুনের ক্ষেত্রে কি হচ্ছে, বেলুনের যে একটা ওজন, সেই বেলুনের ওজনটা সবসময় নিচের দিকে কাজ করবে এবং বেলুন তার সম আয়তন গ্যাস ও অপসারিত করবে। অর্থাৎ
ওই অপসারিত যে গ্যাসটা তার জন্য একটা ঊর্ধ্বঘাত উপরের দিকে কাজ করবে, এবং এই বেলুনটার ওজনের থেকে এই ঊর্ধ্বঘাতটা বেশি হওয়ার জন্য বেলুনটা আস্তে 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 উপরের দিকে উঠে যাবে। এইবার উপরে উঠতে উঠতে একটা সময় যত উপরের দিকে যাবে তত কি হবে, বায়ুর চাপের ঘনত্বটা কমতে থাকবে। তাহলে বায়ুর চাপে যদি ঘনত্বটা কমতে থাকে তাহলে এই ঊর্ধ্বঘাতের মানটা কমতে থাকবে, এবং তখন এই বেলুনটার ওজন, মনে করো ধরো বেলুনটার ওজন W1, এর উপরে যে ঊর্ধ্বঘাতটা সেটা ধরো W2, একটা সময় কি হবে, এই দুটো ইকুয়াল হয়ে যাবে, W1 ইকুয়াল টু W2 হবে একটা সার্টেন হাইটে গিয়ে। যখন এই দুটো ইকুয়াল হয়ে যাবে তখন বস্তুটা কি, এই বেলুনটা কি হবে, সেই জায়গাটা থেকেই ভাসতে থাকবে। ক্লিয়ার? আবার আরেকটা জিনিস হয়, যখন বেলুনটা যখন উপরের দিকে উঠে তত কি হবে, যত উপরে উঠবে চাপটাও তত কমতে থাকে। আচ্ছা, চাপ যদি কমে তাহলে কি হয়, আয়তন বাড়ে। এটা এটা আমি আগের ভিডিওগুলোতে পড়েছিলাম। তাহলে যত উপরে উঠবে তত বায়ুর চাপ কমছে, আয়তন বাড়ছে। আয়তন বাড়ছে মানে বেলুনের আয়তন বাড়ছে, তার মানে বেলুন দ্বারা অপসারিত বায়ু বা অপসারিত গ্যাসের ওজনও বেশি হবে। তার মানে সেক্ষেত্রে ঊর্ধ্বগতি মানে উপরের দিকে এই W2 পরিমাণটা বাড়তে থাকবে। W2 পরিমাণ মানে ঊর্ধ্বগতিটা যতটা বাড়বে, ঊর্ধ্বচাপটা যতটা বাড়বে, বেলুন তত আরো উপরে উঠবে, এবং উঠতে উঠতে আবার কোন একটা সময় W1 ইকুয়াল টু যদি W2 যদি হয়ে যাবে তখনই কিন্তু বেলুনটি আবার সেই জায়গাতেই থেকে যাবে। আবার এমনও হয় যে এই যত উপরে যায়, আমি তত কি বললাম যে তত চাপটা কমে, এবং চাপটা যত কমবে গ্যাসের ক্ষেত্রে তত আয়তন বাড়ে, এবং গ্যাসের ক্ষেত্রে আয়তন বাড়ে মানে বেলুনের আয়তনটা যত বাড়বে একসময় আয়তন বাড়ার জন্য বেলুনটা ফেটেও যেতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে বেলুনে একটা ঊর্ধ্বগতি বা সেখানেও একটা আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হচ্ছে। অনেক সময় তোমাদের এরকম ভাবে একটা কোশ্চেনও আছে যে 1 কেজি তুলা ও 1 কেজি লোহা মধ্যে কোনটি বেশি ভারী। দেখো এটা 1 কেজি লোহার কোনটি বেশি ভারী, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু খুব আসে। আমি একটু ডিসকাশন করে দিই। দেখো 1 কেজি তুলা আর 1 কেজি লোহাকে যখন বায়ুপূর্ণ স্থানে ওজন করবে, এইবারে দেখো 1 কেজি লোহার থেকে 1 কেজি তুলার আয়তনটা বেশি হয়। তাহলে 1 কেজি তুলার যদি আয়তনটা বেশি হয় তাহলে ওই তুলা দ্বারা অপসারিত বায়ু বা গ্যাসের ওজনটাও বেশি হবে, তার মানে প্লবতাটা সেক্ষেত্রে বেশি হবে। এইবার এই তুলা এবং লোহাকে যদি আমি বায়ু শূন্য স্থানে নিয়ে চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এই যে ঊর্ধ্বচাপটা বা প্লবতাটা সেক্ষেত্রে দুটো ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, দুটো ক্ষেত্রে থাকবে না, এবং তখন দেখা যায় যে 1 কেজি তুলা বায়ু শূন্য স্থানে ওটা 1.01 কেজির মতো হয়ে যায়, যেখানে 1 কেজি লোহা বায়ুপূর্ণ স্থানে 1.001 কেজির মতো 1.002 কেজির মতো হয়ে যায়। ঠিক আছে? তার মানে কি বললাম, 1 কেজি তুলা এবং 1 কেজি লোহার মধ্যে কোনটি ভারী হবে, 1 কেজি তুলা অপেক্ষাকৃত বেশি ভারী হবে। ক্লিয়ার? এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আর্কিমিডিসের নীতি কাকে বলে, আর্কিমিডিসের নীতি সমস্ত জায়গায় প্রযোজ্য হয় কিনা, আর্কিমিডিসের নীতি প্রয়োগ করার শর্ত কি, ওই যে দ্রবণীয় হওয়া চলবে না আর রাসায়নিক বিক্রিয়া করা চলবে না, এবং আর্কিমিডিসের নীতিতে তরলের ক্ষেত্রে যেমন হবে সেটা উদাহরণ দিয়ে যেমন বোঝালাম, তেমনি গ্যাসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কিনা সেই জিনিসটাও আমি তোমাদেরকে বোঝালাম। এইবার কোশ্চেন হয় এই আর্কিমিডিসের নীতি কোথায় কোথায় ব্যবহার করা হয়, এর প্রয়োগ কি, প্রয়োগগুলো দেখো। আমরা যেটা পড়ছি কেন পড়ছি, প্রয়োগটা কোথায়। এক হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে কোনো বস্তুর, যে কোনো কঠিন বস্তুর আয়তন নির্ণয়, যে কোনো কঠিন বস্তুর আয়তনে নির্ণয়, সেই কঠিন বস্তুটা যেমনই হোক, এবড়ো খেবড়ো যে কোনো আকৃতির হোক, সেখান থেকে আমি ওর আয়তন নির্ণয় করতে পারবো। এই সংক্রান্ত আমি তোমাকে একটা নিউমেরিক্যাল দেখাবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমরা 2 নম্বর বলতে পারবো যে বস্তুর ঘনত্ব নির্ণয়, বস্তুর ঘনত্ব নির্ণয়ে এই আর্কিমিডিসের নীতি প্রয়োগ হয়। 3 নম্বর কি বলবো, 3 নম্বর বলবো যে কোনো সংকর ধাতুর মধ্যে, কোনো সংকর ধাতু, আচ্ছা সংকর ধাতু কাকে বলে, যে একাধিক ধাতু মিশ্রণ,
কোন সংকর ধাতুতে মূল ধাতুর পরিমাণ নির্ণয়, মূল ধাতুর পরিমাণ নির্ণয়। ঠিক। 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি বলবো, কোন বস্তু ফাঁপা বা নিরেট তা নির্ণয় করতে, এই সমস্তগুলোর ক্ষেত্রে আর্কিমিডিস নীতি প্রয়োগ করা হয়। এই সংক্রান্ত আমি একটা নিউমেরিক্স তোমাদেরকে করে দেখাবো, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন কিন্তু এই প্রত্যেকটি যে এক্সপ্রেশনস তোমরা সেই সময় বুঝতে পারবে। এখন তোমরা এই নিউমেরিক্যালসটা একটু, তাহলে একটি বস্তুর বায়ুতে ওজন হচ্ছে 200 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 175 গ্রাম। তাহলে বস্তুকে আয়তন এবং ঘনত্ব নির্ণয় করতে বলেছে। আমি লিখি, দেখো বস্তুর ওজন কত, বায়ুতে ওজন 200 গ্রাম, তাহলে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে, 175 গ্রাম। তাহলে ওজনের কতটা হ্রাস হচ্ছে, জলে যখন নিমজ্জিত থাকছে তার কতটা ওজন হ্রাস হচ্ছে না, 200 মাইনাস 175 গ্রাম, দ্যাট ইজ 25 গ্রাম। তাহলে কতটা জল অপসারিত হচ্ছে আমি সেটা বের করে নিই। তাহলে অপসারিত জলের আয়তন ওই বস্তুর আয়তনের সাথে সমান। তাহলে আমি লিখি বস্তুর আয়তন ইকুয়াল টু অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন। ঠিক, বোঝা গেল জায়গাটা? কেন আর্কিমিডিস সূত্র তাই তো বলেছে, কোন একটা বস্তুকে যদি স্থির তরলে যদি নিমজ্জিত, আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটবে, এবং ওজনের আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তনের সাথে সমান হবে। তাহলে অপসারিত জলের আয়তন যা হবে সেটাই বস্তুর আয়তন হবে। তাহলে অপসারিত জলের আয়তন কত না, অপসারিত জলের আয়তন হবে ওই যে তরলটা অপসারিত করছে, মানে সেই তরলটার ভর, সে কতটা ভর না এই যতটা হ্রাস হচ্ছে সেটা বাই ওর ঘনত্ব। ক্লিয়ার? তার মানে আমি লিখতে পারি এই 25 গ্রাম বাই জলের ঘনত্ব কত হয়, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। একদিন বলেছিলাম সিজিএস পদ্ধতিতে। তার মানে এইটা কত হবে, তাহলে এইটা তোমার হয়ে যাবে তোমার 25 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? এটাই বস্তুর আয়তন। তাহলে আমি ফার্স্ট কোশ্চেন পেয়ে গেলাম। এবার হচ্ছে বস্তুর ঘনত্ব নির্ণয় করো। আচ্ছা, ঘনত্বর ফর্মুলা কি? আগের দিন বলেছিলাম ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই না? ভর বাই আয়তন। আচ্ছা, বস্তুর ভর কত বাই কোন স্থানে, 200 গ্রাম। আয়তন কত, আয়তন এখন আমি বের করলাম 25 সেন্টিমিটার কিউব। তাহলে কত হবে, এটা যদি আমি কেটে দিই তাহলে এটা আসবে 200 কে 25 দিয়ে কাটলে 8 আসে, তাহলে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আশা করি বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের ছোট ছোট অঙ্ক, জাস্ট কনসেপ্ট বেসিসের অঙ্ক, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে এখানে জাস্ট কনসেপ্টের উপর অঙ্ক থাকবে, খুব বেশি কোনো জটিল অঙ্ক থাকবে না। তোমরা অনেক সময় সেই অঙ্কগুলোকে অ্যাভয়েড করতে যাও, অ্যাভয়েড একদমই করবে না, একটু বুঝে নেবে দেখবে খুব ইজি হয়ে যাবে। তাহলে আমাদের এই পার্টটা বোঝা গেল। আচ্ছা, এইবার দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই, যেটা তোমাদের কিন্তু প্রত্যেকেরই এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। যেমন ধরো কোনো কুয়োর মধ্যে যখন জল তোলা, দেখেছো কুয়োর মধ্যে জল তুলেছো কখনো? কি হয় না, যখন মনে করো কুয়োর বালতিটা জলের মধ্যে, মানে কুয়োর জলের মধ্যে ঢুকে রয়েছে, এবং সেই অবস্থায় যদি ওটাকে দড়ি দিয়ে টানো, যতক্ষণ ওই জলপূর্ণ বালতিটা কুয়োর জলের ভিতরে থাকবে তখন দেখবে খুব হালকা লাগছে, দড়ি দিয়ে টানছো খুব মজা লাগছে। যেমনি জলের উপরে বালতিটা উঠে এলো তখন দেখবে বেশ ভারী লাগছে। এই অভিজ্ঞতা তোমাদের সবারই রয়েছে, তাই না? আচ্ছা, এই অভিজ্ঞতা যদি কারণ নাও থাকে, আর একটা ছোট্ট তোমাদেরকে একটা জিনিস বলি। মনে করো ধরো তোমার বাড়ির বাথরুমে একটা বালতিতে জল রয়েছে এবং সেটা তোমার কানায় কানায় পুরো ভর্তি রয়েছে, এবং সেই অবস্থায় তুমি একটা ছোট্ট মগকে ওই বালতির জলে ডোবাতে যাবে। যখনই বালতির জলের মধ্যে ডোবাতে যাবে তখনই একটা জিনিস দেখবে, একটু একটু কোথাও মনে হবে যেন জলটা তোমার ওই মগটাকে একটু যেন উপর দিকে ঠেলছে, মানে একটু খুব ইজি ঢুকে যাবে তা নয় অ্যাকচুয়ালি, মানে একটু মনে হয় যেন একটা কোনো চাপ পাচ্ছ বা কোনো একটা জিনিস ওই মগটাকে উপর দিকে ঠেলছে। এই জিনিসটা কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে। তার মানে কি, এই যে তরলটা উপর দিকে ঠেলছে এইটাকে বলা হয় প্লবতা। তাই এটা কখন হয়, যদি কোনো একটা তরলের মধ্যে কোনো একটা বস্তুকে যদি তুমি নিমজ্জিত বা ডোবানোর চেষ্টা করো তবে। তাহলে প্লবতার ডেফিনিশনস কি বলবো, প্লবতাটা কি একটু একটু আমি জিনিসটা বুঝে নিই। প্লবতা, তাহলে প্লবতা বলবো যে কোনো বস্তুকে যদি স্থির তরলে বা গ্যাসের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে ভাবে নিমজ্জিত করি তাহলে
ওই তরল মানে ওই প্রবাহী ওই বস্তুটার উপরে একটা লম্বভাবে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, লম্বভাবে ঊর্ধ্বমুখী। তার মানে আমার যদি এখানে ধরো জল রয়েছে, এখানে জল রয়েছে, যখনই আমি কোনো একটা বস্তুকে যদি এখানে এটাকে নিমজ্জিত করার চেষ্টা করি, তখন এই তরলটা একে একটা উপরের দিকে, বস্তুটাকে একটা উপরের দিকে বল প্রয়োগ করবে, এবং এইটাকেই আমরা বলবো প্লবতা। আবার বলি ডেফিনিশনটা, কোনো বস্তুকে যদি একটা স্থির তরলে বা গ্যাসের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে ভাবে নিমজ্জিত করি, তাহলে ওই তরল বস্তুটার উপরে লম্বভাবে ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি একটা জিনিস বলি, এই প্লবতাটা আমি একটু বোঝার চেষ্টা করি। যে একটু আগে আমি তোমাকে আর্কিমিডিসের নীতি বললাম। আর্কিমিডিসের নীতিতে কি বললাম, যদি কোনো স্থির তরলে বা গ্যাসের মধ্যে যদি কোনো বস্তুকে নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটবে, এবং ওজনের আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। আবার এখন প্লবতার ক্ষেত্রে কি বললাম, বস্তুটাকে যদি ওই স্থির তরলের মধ্যে ডোবায়, তাহলে তরলটা একটা ঊর্ধ্বমুখী বল দেবে, সেটাকে প্লবতা বলবো। তাহলে এই যে দুটোর মধ্যে আমরা আপাত ওজন হ্রাস, আমি একটু আগে বললাম আপাত ওজন হ্রাস, আপাত ওজন, আর এই যে এখন একটা নতুন বললাম এই প্লবতা, এই দুটোর মধ্যে কোনো আপাত ওজনের হ্রাসটা কি বললাম, অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে বললাম, তাই না? অপসারিত তরলের ওজনের সমান হবে। এটা আমি কোথা থেকে পেয়েছিলাম? অপসারিত তরলের ওজন, এটা আমি পেয়েছিলাম আর্কিমিডিসের সূত্র থেকে। আর এখন আমি তোমাকে একটা প্লবতা বললাম। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমি একটু ব্যাপারটাকে ভেবে দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো, মনে করো এইভাবে আমার একটা পাত্র রয়েছে, জিনিসটা বুঝে নাও, বাকি সব বই পেয়ে যাবে। এইভাবে একটা পাত্র রয়েছে, এই পাত্রে ধরো এখানে জল রয়েছে, এই জল রয়েছে, ঠিক, এবং এখানে জল বা যে কোনো একটা তরলও বলতে পারো, আমি যে কোনো একটা তরল ধরে নিলাম, এবং সেখানে ডি ঘনত্বে একটা তরল রয়েছে। তরলের এখানে ঘনত্বটা আমি ধরে নিলাম ডি, বুঝে নাও ভালোভাবে। সেই তরলের ঘনত্ব হচ্ছে ডি, ডি ঘনত্বে একটা তরল রয়েছে। এই ডি ঘনত্বের তরলের মধ্যে আমি ধরো একটা ঘনককে ডোবাচ্ছি, ঠিক এইভাবে আমার একটা ঘনক রয়েছে, ঠিক, ওকে, বোঝা গেল ব্যাপারটা? এইবার যখনই এই তরলের মধ্যে আমি এইরকম একটা ঘনক বা যে কোনো একটা বস্তুকে যখনই আমি ডোবাবো, তখন কি হবে, এটা আমি ফার্স্ট ভিডিওতে পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে তরলটা এই বস্তুর উপরে সব দিকে সমান চাপ দেবে। তার মানে আমি যদি এইগুলোকে নাম দিই, ধরো এটা এ বি সি ডি ই এফ জি এইচ, বুঝে নাও। তাহলে একটা আমি বলেছিলাম ঘনকে কটা তল, 6টা তল। তাহলে এই ঘনকটাকে সব দিক দিয়ে তরলটা চাপ দেবে, সামনে, পাশে, উপরে, নিচে, সমস্ত দিক দিয়ে। তাহলে এই দিকে যে তলটা রয়েছে, কোন তলটা, একটু নাম দিয়ে একটু বোঝার চেষ্টা করো, এ সি ই এফ, এই তলটার উপরে একটা এদিক বরাবর বল কাজ করবে। ঠিক একই রকম ভাবে তার যে বিপরীত তলটা, কোন তলটা, এই তলটা, কোন তলটা, আবার বলি, বি ডি জি এইচ, এই যে পাশের তলটা, মানে ঠিক তার দুটো বিপরীত তলে এই দিক দিয়েও একটা তোমার বল কাজ করবে, এবং এই বলটা এবং এই বলটা, এই দুটো বল কি হবে, পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। ঠিক একই রকম ভাবে এই সামনের যে তলটা দেখছো, এ ই এইচ বি, এই তলটা, এবং তার পেছন দিকে ঠিক যে তলটা, মানে সি ডি এফ জি যে তলটা, এই তল দুটোর উপরেও একটা বল কাজ করবে, এবং সেই দুটো বলও কি হবে, পরস্পর বিপরীতমুখী হবে। তার মানে এই দিক দিয়ে দুটো বল আর এদিক দিয়ে যে দুটো বল, এই দুটো বলও সমান বিপরীতমুখী, আবার এদিক দিয়ে ঘনকের বাকি দুটো পাশের দুটো তলেও সেখানেও হচ্ছে পরস্পর সমান ও বিপরীতমুখী। কাজে এরা একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে কি হবে, এই যে উপরের যে তলটা দেখতে পাচ্ছ, উপরের তলটা মানে এই এ সি ডি বি, মানে এই তলটার উপরে একটা নিম্নমুখী ঘাত কাজ করবে। যদি আমি ধরে নিই এই তরলের লেভেল থেকে এন অবধি
এর অবধি যে ডিস্টেন্সটা সেটাকে আমি ধরে নিলাম h1, ক্লিয়ার, বুঝে নাও ভাবে। আর তরলের এই লেভেল থেকে এই যে নিচের যে তলটা, একবার ভূমির যে তলটা মানে EFGH, এই তলটা, এই তলটার আমি যদি মনে করো আমি ডেপথ ধরে নিই h2, তাহলে এই উপরের তলটার উপরে একটা নিম্নমুখী ঘাত কাজ করবে এবং সেই নিম্নমুখী ঘাতটা কত হবে, আমি লিখি ACDB বা ABCD, ABDC, এই তলের উপর নিম্নমুখী যে ঘাতটা সেটা কাজ কত করবে। আমি যদি তলের ক্ষেত্রফল A ধরে নিই, তাহলে আমার এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে A H1 DG, A মানে ক্ষেত্রফল, H1 মানে এই যে হাইটটা, A ইন্টু H1 ইন্টু D মানে তরলের ঘনত্ব ইন্টু G। আবার ঠিক একই রকম ভাবে এই তলটার উপরে, নিচের তলটার উপরে, মানে নিচের তলটা কোনটা, EFGH তলের উপর একটা, এই বলটাকে ঊর্ধ্বমুখী একটা ঘাত কাজ করবে। ঘাত মানে কি আমি আগের দিন বলেছিলাম, চাপ, ঘাত মানে হচ্ছে চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে আমি এখানে এই যে চাপের সাথে আমি ক্ষেত্রফল গুণ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সেটা ঘাত পেয়ে গেছি। তাহলে EFGH তলের উপরে ঊর্ধ্বমুখী ঘাত কত হবে, A ক্ষেত্রফল ইনটু H2 ইনটু D ইনটু G, বোঝা গেল। তাহলে এইখানে এই উপরের তলটার উপরে একটা নিম্নমুখী ঘাত কাজ করছে আর এইটার উপরে এই ঊর্ধ্বমুখী ঘাত কাজ করছে, কিন্তু এই দুটো ঘাত একে অপরকে কিন্তু ক্যান্সেল করবে না। যেমন পাশের গুলো ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু এই দুটো ক্যান্সেল করবে না। কেন ক্যান্সেল করবে না? কারণ এই মানটা আর এই মানটা কিন্তু একই নয়। তাহলে কোন মানটা বেশি? তুমি দেখতেই পাচ্ছ যে এই হাইটটা H2টা H1 এর থেকে, H2 হাইট এইটা আর H1 হাইট এইটা, তার মানে H1 এর থেকে H2টা বেশি। তাহলে যেহেতু H2 গ্রেটার দেন H1, তার মানে এই ঊর্ধ্বমুখী ঘাতটা এইটার পরিমাণটা বেশি। অতএব আমাদের লব্ধি ঘাত কত হবে? লব্ধি ঘাতটা কোন দিকে কাজ করবে? যেহেতু এই ঊর্ধ্বমুখী ঘাতটা বেশি, তার মানে যে দিকটা বেশি ঘাতটা কাজ করবে সেই দিক বরাবর এই লব্ধিটাও কাজ করবে, এটা জানো তোমরা। তাহলে লব্ধি ঘাত কত হবে? লব্ধি ঘাত হবে AH2 DG মাইনাস AH1 DG। বোঝা গেছে আশা করি। তার মানে আমরা বলতে পারি A ইনটু H2 মাইনাস H1 ইনটু D ইনটু G। আচ্ছা, H2 মাইনাস H1 মানেই হচ্ছে কোনটা? দেখো এইটা পুরোটা ভালোভাবে বুঝো, এটা পুরোটা H2 আর এইটা H1। তাহলে যদি মাইনাস করে দিই H2 মাইনাস H1, মানে এইটা পেয়ে যাবো। এইটা মানে কি? মানে এই যে ঘনকটার যেটা তোমার হাইট সেটা, তাহলে ঘনকের ক্ষেত্রফলকে ঘনকের উচ্চতা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। তাহলে আয়তনটাকে আমরা V দিয়ে লিখলাম, তাহলে V ইনটু D ইনটু G। তাহলে এই লব্ধি কাজ করবে এবং এইটা কি হবে? এইটা হবে সম আয়তন জলের সমান। এটা তো আমরা জানি, কোন বস্তুকে যদি করে আমরা নিমজ্জিত করি, তাহলে ও তার সম আয়তন জল অবসায়িত করবে। তার মানে এই VDG মানে এটা হচ্ছে সম আয়তন জলের সমান। আবার এটাই হচ্ছে লব্ধি ঘাত মানে হচ্ছে কি? প্লবতা। তাহলে আমরা কি পেলাম? দেখো এই প্লবতাটা সম আয়তন জলের সাথে সমান। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে দেখাও যে কোন বস্তুকে যদি কোনো একটা তরলে নিমজ্জিত করা হয়, তাহলে তার প্লবতাটা সম আয়তন জলের সাথে বা সম আয়তন অপসারিত তরলের সাথে, আমি এখানে জল বলছি বা তরল বলবে, সবচেয়ে ভালো হচ্ছে তরল বলবে। এবার যেরকম যেটা ঘনত্ব হবে সম আয়তন তরলের সাথে সমান লেখাটাই বেটার হবে। হ্যাঁ, তরলের সমান। ক্লিয়ার? এইভাবে আমরা এটাকে প্রুভ করে নিতে পারি। ভালোভাবে আরেকবার বুঝে নাও। একটা ঘনককে ডোবালাম, ঘনকের এই দিক বরাবর এইদিকে একটা ঊর্ধ্বমুখী খাল কাজ করছে, নিম্নমুখী কাজ করছে, আর এই দিক বরাবর ঊর্ধ্বমুখী কাজ করছে। মোট লব্ধি বল এটা। আর বাকি পাশের যে বলগুলো কাজ করছে সেগুলো যেহেতু সমান হবে একে অপরকে ক্যান্সেল করে দেবে, তার লব্ধি ঘাত এটা। এবং সেটাই দেখা গেল VDG মানে সম আয়তন তরলের সাথে সমান হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্লবতা কাকে বলে এবং প্লবতাটা যে সম আয়তন তরলের সাথে ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের সাথে যে সমান, সেটাও আমরা এখানে প্রুভ করে দেখালাম। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে, এই যে প্লবতা, আমরা যে নতুন যে টার্মটা জানলাম, সেই প্লবতার বৈশিষ্ট্য কি বা প্রকৃতি কি? প্লবতার বৈশিষ্ট্য বুঝে নাও, প্লবতার বৈশিষ্ট্য। ঠিক আছে?
আমার প্লবতার বৈশিষ্ট্য কি। আমরা যদি একটু প্লবতার ডেফিনেশনস গুলো তোমরা যদি একটু দেখো, আর আমি যেটা বোঝালাম সেইটাকে একটু যদি খেয়াল রাখো, প্লবতার বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে। তাহলে একটা প্লবতা বস্তুর প্রবাহিতে নিমজ্জিত অংশে, প্লবতা একটু লিখে নাও, বস্তুর প্রবাহিতে মানে তরল বা গ্যাসে যেখানে নিমজ্জিত করা হচ্ছে, বস্তুর প্রবাহিতে নিমজ্জিত অংশে, একটু আগে দেখলাম নিমজ্জিত অংশের আয়তনে সমান, এখন এটা প্রুভ করলাম নিমজ্জিত অংশের আয়তনে সমান। কেন আমরা এইটা কি দেখলাম, প্লবতাটা একটু আগে যেটা দেখলাম, প্লবতাটা ইকুয়াল টু কি হলো, ভিডিজি। ভিটা কি ছিল, ভিটা ছিল ওই ঘনকটার আয়তন মানে বস্তুটার আয়তন, তার মানে হচ্ছে প্লবতা বস্তুর প্রবাহিতে নিমজ্জিত অংশের আয়তনের সমান। তাহলে যত আয়তনটা বেশি হবে, বস্তু আয়তনটা যত বেশি হবে, সেই ক্ষেত্রে প্লবতা তত বেশি হবে। 2 নম্বর হচ্ছে ঘনত্ব বেশি হলে, ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে, প্লবতা বেশি হবে। এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি। কেন না, যত ঘনত্ব বেশি হবে তত অপসারিত তরলের ওজনটা তত বেশি হবে, আর অপসারিত তরলের ওজন যত বেশি হবে, ঊর্ধ্বমুখী যে ঘাতটা সেটা তত বেশি হবে, আর ঊর্ধ্বমুখী ঘাতটাই প্লবতা। তাহলে আমরা বলতে পারি ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। আচ্ছা, প্লবতার অভিমুখ 3 নম্বর, প্লবতার অভিমুখ বস্তুর ওজনের বিপরীতে হবে, বিপরীত দিকে হবে, বস্তুর ওজনের বিপরীতে হবে। ক্লিয়ার? তার মানে কি, তার মানে আমি যদি এখানে একটা কোনো একটা বস্তুকে রাখি এই তরলের মধ্যে, যদি এখানে ডোবানোর চেষ্টা করি, আমরা জানি বস্তুর ওজন নিচের দিকে কাজ করে আর প্লবতা সবসময় উপরের দিকে কাজ করে, তাহলে প্লবতার অভিমুখ বস্তুর ওজনের বিপরীতে হবে। আচ্ছা, স্থির তরল বা গ্যাসে ভাসমান বস্তুর ওজন, স্থির তরল বা গ্যাসে ভাসমান বস্তুর ওজন প্লবতার সমান হবে, প্লবতার সমান হবে। এই পয়েন্টগুলো একটু বুঝে বুঝে লিখবে, তাহলে ভুলবে না, প্লবতার সমান হবে। আর কি বললাম, প্লবতার তরলের মধ্যে বস্তুর নিমজ্জনের গভীরতার উপর নির্ভর করে না। ঠিক আছে, কতটা গভীরে নির্ভর করলে সেটার উপর ডিপেন্ড কিন্তু করছে না, তাহলে গভীরতার উপর নির্ভর করে না। আর কি বললাম, যে শূন্য স্থানে, আরেকটা লেখো, শূন্য স্থানে প্লবতা ক্রিয়া করে না। এর আগে শূন্য স্থানে আগের দিন আমি এই আর্কিমিডিস নীতির ক্ষেত্রেও বললাম, আর এর আগের দিন আমি যখন সাইফন ক্রিয়া বলেছিলাম তখন এগুলো শূন্য স্থানে এগুলো ক্রিয়া করে না। এইগুলো হচ্ছে তোমার প্লবতার বৈশিষ্ট্য। আশা করি বোঝা গেল। এরপর আমরা আরেকটা জিনিসে চলে আসি, যেটা তোমরা জানো যে কোনো বস্তু ভাষণের শর্ত আমরা পড়ব। আচ্ছা, ভাষণ কাকে বলে সেটা আমি একটু বুঝে নিই, তারপর আমরা ভাষণের শর্তটা পড়ব। ভাষণের শর্ত, ভাষণের শর্ত ভালোভাবে বোঝো। ভাষণ কাকে বলে? ভাষণ মানে ভাষা। আচ্ছা, ভাষা কাকে বলে? আচ্ছা, এই ভাষা আর ওই ভাষা আলাদা। ভয়াকার দ্বন্দ্ব শাখা ভাষা, আর একটা হচ্ছে ভয়াকার পেট দ্বন্দ্ব শাখার ভাষা, দুটো জিনিস আলাদা। ভাষা মানে একটা ল্যাঙ্গুয়েজ, আর এখানে ভাষা মানে কোনো তরলের মধ্যে বা কোনো গ্যাসের মধ্যে কোনো একটা বস্তু, ভাষা মানে বিজ্ঞানের ভাষায় যদি আমি বলি যে কোনো বস্তুকে যদি কোনো তরলে নিমজ্জিত করানোর পর বস্তুটি যদি ওই তরলের একেবারে নিম্ন দেশে এসে পৌঁছে, তাহলে সেই বস্তুটাকে বলি ডুবে গেছে। আর যদি নিম্ন দেশে না, তলদেশে এসে যদি না পৌঁছে, যদি যে কোনো অবস্থাতে যদি থাকে, তাহলে সেটাকে বলি আমরা ভাসছে, বস্তুটা ভাসছে। আমি এই জিনিসটা কিন্তু একটু বুঝিয়ে দিই, তাহলে তোমার যে ক্লিয়ার হবে। মনে করো, ধরো আমার এখানে একটা লিকুইড রয়েছে, এখানে লিকুইড রয়েছে, আমি একটা বস্তুকে এই তরলের মধ্যে রাখলাম। এবার বস্তুটা যদি একেবারে এই জায়গায় চলে আসে, একদম তলদেশে এসে পৌঁছায়, তাহলে আমরা বস্তুকে বলবো ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে, এখন পুরোপুরি ডুবে গেছে। আর এই জায়গাটা বাদ দিয়ে এই তরলের মধ্যে যে কোনো জায়গায় যদি বস্তুটা থাকে, তাতে কিছুটা যদি তরলের উপরেও থাকে তাও হবে, বা বস্তুটা যদি এমনি জায়গাতে থাকে তাও হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ভাসছে। তাহলে ভাষা এবং ডোবা এই দুটো কিন্তু জিনিস আলাদা, তুমি একটু বুঝে নাও। এরপর আমি তোমাকে বলি যে ভাষণের শর্তগুলো কি কি। মনে করো আমি ধরলাম যে 1 নম্বর দেখো, যে মনে করো যে বস্তুটাকে আমি এই জলে নিমজ্জিত করছি, সেই বস্তুটার ওজন হচ্ছে W1, এটা হচ্ছে মনে করো বস্তুর ওজন। ক্লিয়ার? বুঝানো একটু। আর W2টা কি না, যখনই আমরা জানি কোনো বস্তুটাকে নিমজ্জিত করব,
বা তখনই কি হবে, বস্তুটি তার সম-আয়তন জল অপসারিত করবে। তাহলে যে পরিমাণ জল অপসারিত করছে তার ওজন হচ্ছে W2, মানে বস্তুটির সম-আয়তন, বস্তুর সম-আয়তন তরলের ওজন। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা দেখো এই যে W1 বস্তুটির ওজন যে কোনো অবস্থাতে, আমি যদি এরকম যে কোনো অবস্থাতে যদি রেখে দিই, মনে করো ধরো একটু বুঝে নাও, যে মনে করো এই যে এই জল রয়েছে, হ্যাঁ, এখানে মনে করো বস্তুটা রয়েছে, তাহলে বস্তুটার ওজন সবসময় কাজ করবে যেদিকে, সেটা হচ্ছে এই W1। আর বস্তু সম-আয়তন তরল অপসারিত করবে যখন এখানে ঢোকাবো। আর একটু আগে আমি প্রুভ করলাম বস্তুর সম-আয়তন তরলের ওজন বস্তুর প্লবতার সমান, এবং প্লবতা কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে। তার মানে এইটার ডিরেকশন উপরের দিকে হবে, এটা W2। বোঝা গেছে আশা করি? তাহলে আমরা যদি দেখি, যেটা আমরা বলবো যে ভাষণের শর্তের ক্ষেত্রে আমরা বলবো, বস্তুটা ভাষণের শর্ত, বস্তুটা কখন ভাসবে, আমি বললাম যদি একেবারে তলদেশে না পৌঁছায়, তলদেশে না পৌঁছে যদি তরলের যে কোনো অংশ যদি থাকে তাহলে ভাসছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে W1 মানে বস্তুর যে ওজনটা সেটা লেস দেন W2 হবে। ক্লিয়ার? এই জায়গা বোঝা গেল? আমি কি বললাম, বস্তুর ওজন W1 নিচের দিকে কাজ করবে, প্লবতাটা উপর দিকে কাজ করবে। ভাসছে মানে হচ্ছে তরলের যে কোনো অংশে, যে কোনো অবস্থা, যে কোনো জায়গায় রয়েছে, তাতে একটু তরলের একটু উপরে, বাকিটা নিচে, বা ঠিক মধ্যখানে, যে কোনো জায়গায় থাকুক। তা সেই ক্ষেত্রে নিশ্চয়ই এই ঊর্ধ্বমুখী যে বলটা সেটা এই নিম্নমুখী ওজনের থেকে নিশ্চয়ই বেশি, বা আমি বলতে পারি এই নিচের দিকে নিম্নমুখী যে ওজন, মানে বস্তুর যে ওজনটা, সেটা নিশ্চয়ই এর থেকে কম। ক্লিয়ার? বুঝুন, এর থেকে এই ওজনটা কম, তাই তো এই ওজনটা বেশি, তাই তো বস্তুটা ভাসছে। তাহলে W1 গ্রেটার লেস দেন W2। W1 মানে কি হয়ে যাবে, যদি আমি ধরে নিই বস্তুর আয়তনটা, আমি যদি ধরে নিই V, তাহলে আমরা লিখতে পারি V ইন্টু ডি ইন্টু জি, তাই না? V মানে আয়তন, আয়তনকে ডি দিয়ে গুণ করলাম, তাহলে আমি কি পেয়ে যাব, সরি, আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে কি পাবো, আমরা পাবো ভর পাবো। এটা আমি দেখেছি, ঘনত্ব একটু লিখি, ঘনত্ব D ইকুয়াল টু m বাই v। তাহলে m ইকুয়াল টু কি হয়, d ইনটু v, মানে আয়তন ইনটু ঘনত্ব, তার মানে ভর। তার মানে এটা ভরকে যদি g দিয়ে গুণ করি, অভিকর্ষ ত্বরণ দিয়ে, তাহলে কি হবে, ওজন। তাহলে এটা হচ্ছে বস্তুটার ওজন, লেস দেন W2, মানে v ইনটু d ড্যাশ ইনটু g। v দুটো ক্ষেত্রে v কেন লিখলাম, এটা হচ্ছে এই তরলটা বস্তুটির উপরে যে ওজনটা দেবে, মানে W2টা। তাহলে W2টা সবসময় এটা হবে যে আয়তনটা তরলটা অপসারিত করছে, কত আয়তনে তরল অপসারিত করবে, বস্তু তার সম-আয়তনে তরল অপসারিত করবে, এবং সেই বস্তুর আয়তনটা কত ধরে নিয়েছি, v। তাহলে যে আয়তনে তরল অপসারিত করবে সেটাও v। তাহলে v ইনটু তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব আমরা d ড্যাশ ধরে নিলাম, তাহলে v d ড্যাশ ইনটু সেই স্থানে অভিকর্ষ ত্বরণ, তাহলে g। তাহলে এটা v d ড্যাশ g। তার মানে এখান থেকে আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে এই v কেটে যাবে, এই g কেটে যাবে। তাহলে থাকবে কি, তাহলে থাকবে যেটা, সেটা হচ্ছে d লেস দেন d ড্যাশ। ডিটা কি বললাম না, ডিটা বলেছিলাম বস্তুর ঘনত্ব, একটু লিখে নাও, বস্তুর ঘনত্ব হচ্ছে d, বস্তুর ঘনত্ব d, আর তরলের ঘনত্ব হচ্ছে d ড্যাশ। তার মানে বস্তুর উপাদানের ঘনত্বটা তরলের ঘনত্বের থেকে কম হবে। তাহলে এটা হচ্ছে ভাষণের শর্ত। দুই হচ্ছে, এটা তোমরা নিজে গেলেই পারবে, বস্তু মনে করো ডুবে যাচ্ছে, মানে নিমজ্জনের শর্ত। নিমজ্জিত অবস্থায় মানে বস্তুটা পুরোপুরি ডুবে গেছে। তাহলে ডুবে গেছে মানে নিশ্চয়ই এই W1টা, বস্তুর ওজনটা এই W2 থেকে নিশ্চয়ই বেশি। তার মানে আমরা সেই ক্ষেত্রে বলবো W1 গ্রেটার দেন W2। তার মানে সেই ক্ষেত্রে বলবো VDG টা গ্রেটার দেন VB ড্যাশ G। তার মানে সেই ক্ষেত্রে বলবো D গ্রেটার দেন D ড্যাশ, মানে বস্তুর উপাদানের ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি। আর 3 নম্বর কন্ডিশনস কি বলবো, 3 নম্বর যদি আমরা বলি যে নিমজ্জিত অবস্থায় ভাষণ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাষণ, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে W1 ইকুয়াল টু W2 হয়ে যাবে। তার মানে VDG ইকুয়াল টু VD ড্যাশ G হয়ে যাবে। তার মানে D ইকুয়াল টু D ড্যাশ হয়ে যাবে, মানে বস্তুর ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হবে। তাহলে তিনটে কন্ডিশনস, এটা হচ্ছে ভাষণের শর্ত, এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায়
থাকলে কি হবে, আর এইটা নিমজ্জনের শর্ত, আর এইটাকে আমরা বলি নিমজ্জিত অবস্থায় ভাসন হলে কি হবে। এই তিনটে কন্ডিশনস তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এরপর আমরা আরেকটাই চলে আসি, ভাসমান বস্তুর সাম্যের শর্ত। জিনিসগুলো বুঝে নেবে কিন্তু, ভাসমান বস্তুর সাম্যের শর্ত। ভাসমান বস্তুর সাম্যের, ভাসমান বস্তুর সাম্যের শর্ত। সাম্যের শর্ত এইটা বলতে কি বুঝি, ভাসমান অবস্থা বা ভাষা সেটা তো আমি বুঝলাম। সাম্যের শর্ত মানে হচ্ছে যখন কোনো বস্তুকে যদি কোনো একটা তরলে নিমজ্জিত করি, তাহলে বস্তুর উপর সবসময় দুটো বল কাজ করে। আমি এখনই আবার বললাম যে বস্তুর উপরে দুটো কাজ করে। কি কি দুটো বল কাজ করে? একটা কাজ করে যেটা, সেটা হচ্ছে বস্তুর ওজন W1, আর একটা যেটা কাজ করে ঊর্ধ্বমুখী বল, সেটা হচ্ছে W2, সেটা হচ্ছে প্লবতা। এটা আমি তোমাদেরকে বললাম। এইবার ব্যাপারটা হচ্ছে যে যদি ভাষণ কখন হবে, ভাষণ কখন হবে, একটু আগে বললাম যদি W1 = W2 হয়, তার মানে বস্তুর ওজন যদি প্লবতার সাথে সমান হয়, ঠিক আছে। আচ্ছা, আর কি হতে পারে? আর একটা হচ্ছে সাম্যের শর্ত। এটাকে ভাষণের শর্ত বললাম, এটা হচ্ছে সাম্যের শর্ত। সাম্যের শর্তটা কি? সাম্যের শর্তটা বলছে যে বস্তুর যদি ভর কেন্দ্র, লিখে নাও, বস্তুর ভর কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই সরল রেখায় যদি থাকে, একই সরল রেখায় থাকে। এই জায়গাটা একটু বুঝবো আমরা, হ্যাঁ, নতুন একটা নাম পেলাম, প্লবতা কেন্দ্র। ব্যাপারটা আমরা একটু বুঝে নেব। যেমন ধরো কোনো একটা বস্তুকে যখন মনে করো একটা তরলে ডোবানো হচ্ছে, তখন কি হয়, বস্তুর যে ওজনটা সেটা সব সময় বস্তুর ভর কেন্দ্র দিয়ে কাজ করে। তাহলে যদি এটা আমার বস্তুর ভর কেন্দ্র হয়, তাহলে ওজনটা আমার এই ভর কেন্দ্র দিয়ে কাজ করবে, তার মানে এই দিক বরাবর W1 হবে। তাহলে প্লবতা কেন্দ্রটা কি? প্লবতা কেন্দ্র হচ্ছে যে বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হচ্ছে, সেই সময় কি হবে, নিমজ্জিত করলেই তরলটা অপসারিত হবে, এবং এই অপসারণের আগে ওই তরলের যেটা ভর কেন্দ্র ছিল সেটাই, সেই বিন্দুটাই হবে নিমজ্জিত অবস্থায় ওই বস্তুর প্লবতা কেন্দ্র। আবার বলি, কোনো বস্তুকে একটা তরলে নিমজ্জিত করা হচ্ছে, তাহলে নিমজ্জিত কি করলে হবে, বস্তু তার সময়তলে তরল অপসারিত করবে। এই অপসারণের আগে ওই তরলের যে ভর কেন্দ্রটা ছিল সেটাই ওই নিমজ্জিত অবস্থায় বস্তুর ভর কেন্দ্রের সাথে সমান হবে। তার মানে আমরা বলতে পারি অপসারিত তরলের, যে তরলটা অপসারিত হচ্ছে বস্তু নিমজ্জিত করার পর, সেই অপসারিত তরলের ভর কেন্দ্র = হচ্ছে প্লবতা কেন্দ্র, নিমজ্জিত অবস্থায় বস্তুর প্লবতা কেন্দ্র। বোঝা গেল? তাহলে এই প্লবতা কেন্দ্রটা আমি মনে করে ধরলাম এই জায়গায় রয়েছে, সেটা W2। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি? তাহলে এই ভর কেন্দ্র এবং এই প্লবতা কেন্দ্র এই দুটো একই সরল রেখায় থাকবে, মানে, এবং এই রেখাটাকে আমরা বলবো কেন্দ্রীয় রেখা। এটা হচ্ছে সাম্যের শর্ত। অনেক সময় কোশ্চেন আছে ভাসমান অবস্থায় বস্তুর সাম্যের শর্ত, তার মধ্যে এটাকে আমি অলরেডি ডিসকাশন করেছি যে বস্তুর ওজন ওর প্লবতার ওজনের সাথে সমান হবে, আর সাম্যের শর্ত হচ্ছে বস্তুর ভর কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকবে। এখানে আরো এক দুটো ছোট ছোট কোশ্চেন আসে, একটু আমি আলাদা করে দিই, আলোচনা করে দিই। ভাসমান এই একই ধরনের সমস্ত কিছু, একটু জিনিসটা থিওরিটা বুঝে গেলে তুমি নিজেও সবগুলো করতে পারবে, কিন্তু তবু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি একটু বলে দিচ্ছি। ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই। ভাসমান বস্তুর আপাত ওজন নেই, এটাকে বলা হয় ব্যাখ্যা করো। অনেক সময় 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন্স আসে। আবার বলি, কিভাবে বলবো না, যখন কোনো একটা বস্তুকে, ওই একই ছবি, বস্তুকে তোমার নিচে ডোবানো হচ্ছে, নিমজ্জিত করা হচ্ছে, তাহলে সেই ওজনটা, বস্তুর ওজনটা W1, উপরে কাজ করছে সেটা হচ্ছে W2। তাহলে বস্তুটা ভাসছে, বস্তুটা ভাসার শর্ত কি বললাম, যে W1 = W2। ঠিক এই কন্ডিশনে যদি হয় তবে বস্তুটা ভাসবে। যদি W1 <W2 বা W1 <W2 হয়ে যায়, সেগুলো আলাদা জিনিস হয়ে গেল। তাহলে W1 = W2 হয়ে গেলে বস্তুটা ভাসবে। তাহলে সেই ক্ষেত্রে নেট বল বা আপাত ওজন কত হবে, W1 - W2, এবং এইটা কত হয়ে যাবে, 0। কেন? যেহেতু W1 = W2।
তার মানে আমরা বলতে পারি যে বস্তুর আপাত ওজন সেক্ষেত্রে 0 হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই জায়গাগুলো একটু যদি দেখে নাও তাহলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার সত্ত্বেও যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, এবং বারবার করে ভিডিওটা দেখলে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।